অষ্টম শ্রেণীর সুপ্রিয় সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2.2 অনুশীলনীর 12 নম্বর অঙ্কটা আজ আমি তোমাদের আলোচনা করতেছি যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে, একটি ঋণদান সংস্থা যে কোনো সংস্থা, এখানে সংস্থার নাম উল্লেখ নাই, তাহলে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায়, বার্ষিক কত 8% চক্রবৃদ্ধি মুনাফায়, অর্থাৎ বৎসরে তার মুনাফার হার কত 8%, 5,000 টাকা ঋণ নেন। তাহলে তার আসল কত টাকা? 5,000 টাকা সে কী করেন? ঋণ নেন। তাহলে প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন এবং বছর গেলে তিনি কত করেন? 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তাহলে দ্বিতীয় কিস্তিটা পরিশোধ করার পরে তার আর কত টাকা ঋণ থাকবে? এখানে দেওয়া আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা কিনেন, ঋণ নেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। 2,000 টাকা করে কি করেন? পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তাহলে শেষে কি বার করতে হবে? তার কত টাকা ঋণ থাকবে। তাহলে আমরা কি করব? অঙ্কটার মধ্যে প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করব, এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথম বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধনটা কত হয় সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে। সে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের কি করতে হবে? 2,000 টাকা বাদ দিতে হবে। চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা 2,000 টাকা বাদ দেই, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে তার আসল টাকাটা কি হবে? পাওয়া যাবে। তাহলে তার আসল টাকাটা কি হবে? পাওয়া যাবে। তাহলে চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের যেটা সূত্র আছে, চক্রবৃদ্ধি ঋণের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি হবে? প্রযোজ্য হবে। তাহলে এখানে ঋণ নেন বা ঋণের পরিমাণ কত? ঋণ নেন বা ঋণের পরিমাণ হচ্ছে কত? পি ইকুয়াল টু 5,000 টাকা। এটা হলো মূল টাকা, এই জন্য পি ইজ ইকুয়াল টু কত? 5,000 টাকা। আমরা এই 5,000 টাকাকে কি ধরলাম? পি ধরলাম। তাহলে এখানে মুনাফার হার কত দেয়া আছে? মুনাফার হারটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। মুনাফার হার হলো কত? 8%। এটাকে যদি আমরা একটু ভাঙাই নেই, একে আমরা 100 দিয়ে কি করলাম? ভাগ করে নিলাম। তাহলে আমাদের কি করতে হবে? এক বছর অন্তে চক্রবৃদ্ধি এক বছর পর চক্রবৃদ্ধি ঋণটা বের করতে হবে। তারপর প্রথম বছর শেষে 2,000 টাকা সেখান থেকে কি করে? সে পরিশোধ করলে তার আসল টাকাটা থাকে। তাহলে প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ। এখন আমরা কি করি? প্রথম বছর পর, সুতরাং প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ C1 দিলাম, যেহেতু এক বছর পরে, তাহলে পি ইন্টু, আমরা চক্রবৃদ্ধির মুনাফার সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে কত? এন। তাহলে এখানে পি এর মানটা কত? 5,000। 1 প্লাস আর এর মানটা কত? 8/100। তাহলে এন এর মানটা কত? এখানে 1। কত? 1। দেখো পরের লাইনটা, তাহলে 5,000, এটাকে মাঝখানে যোগ চিহ্ন আছে, তার মানে এটা যোগ করে নিতে হবে। যোগ করতে গেলে আমাদের প্রথমে লসাগু করতে হবে। 100 দিয়ে 1 গুণ করলে 100 যোগ কি 8, পাওয়ার হচ্ছে কত? 1। তাহলে এটা পরের লাইনটা কি দাঁড়ায়? পরের লাইনটা দাঁড়ায় 5,000 গুণন 108-এর সাথে 100-এর সাথে 8 যোগ করলে কত হয়? 108 ডিভাইডেড বাই 100। যেহেতু পাওয়ার 1, এটা তাহলে কতবার যাবে? একবারেই আমরা এইভাবে গুণাকারে লিখব। এরপর আমরা কি করব? একটু কাটাকাটি করব। কাটাকাটি করলে 100 দিয়ে 5,000 কাটলে কতবার যায়? 50 বার যায়। কতবার যায়? 50 বার যায়। 50 দিয়ে আমরা 108কে এবার কি করব? গুণন করব। 50 দিয়ে আমরা কি করব? 108কে গুণন করব। তাহলে গুণন করলে কত দাঁড়ায়?
এটা 50, এখানে 108, এটার পর শেষে একটা শূন্য, এটা শেষে কোনো শূন্য নাই, তাহলে আমরা একটা শূন্য দিলাম। 5 দিয়ে 8 গুণ করি, 5 8 40 শূন্য হয়, তাহলে 4। 5 দিয়ে শূন্য গুণ করলে শূন্যর সাথে 4 যোগ করলে কত হয়? 4 হয় 5 অক্ষে 5, 5,400 টাকা। তাহলে 1 বছর পর তার চক্রবৃদ্ধি ঋণটা কত হচ্ছে? 5,400 টাকা। এবার সে কি করে? প্রথম বছরে যেটা আমরা চক্রবৃদ্ধি ঋণ হলো, প্রথম বছরের পরে সে কি করে? 2,000 টাকা পরিশোধ করেন। প্রথম বছর পর বা শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করেন। 2,000 টাকা কি করেন? পরিশোধ করেন। তাহলে এখানে অঙ্কতেই দেয়া আছে, যে অঙ্কের মধ্যে দেয়া আছে প্রথম বছর পরে বা শেষে তিনি কি করেন? 2,000 টাকা পরিশোধ করেন। তাহলে সুতরাং প্রথম বছর শেষে যদি 2,000 টাকা পরিশোধ করেন, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আসল, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে কি হবে? আসল। তাহলে প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত ছিল? 5,400 টাকা। সেখান থেকে সে কত পরিশোধ করে? 2,000। পরিশোধ মানে বাদ দেয়া, সেখান থেকে সে 2,000 টাকা পরিশোধ করেন। বাদ দিলে কত থাকে? 3,400 টাকা থাকে। এটা আমরা বিয়োগ করলে পাচ্ছি কত? 3,400 টাকা। তাহলে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, দ্বিতীয় কি বছরান্তে চক্রবৃদ্ধি ঋণ আমরা বের করব। তাহলে সুতরাং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি ঋণ কি হবে? C1 = P × 1 + R, পাওয়ার হচ্ছে কত? N, পাওয়ার হচ্ছে কত? N। তাহলে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি ঋণ, এটা আমরা আবার কি করব? বের করব। যেহেতু প্রথম বছরান্তে কি করলো? সে 2,000 টাকা পরিশোধ করার পরে দ্বিতীয় বছরান্তে তার আসল কত টাকা হয়েছে? 3,400 টাকা। তাহলে পি হচ্ছে 3,400। তাহলে প্রথম বছর যাওয়ার পরে সে যেহেতু 2,000 টাকা পরিশোধ করছে, তাহলে আবার দ্বিতীয় বছরে তো আবার নতুন করে কি হবে? শুরু হবে। এই জন্য 3,400 1 + R এর মান কত? 8/100, N এর মান হবে 1। যেহেতু দ্বিতীয় বছরটা আবার তার কি হচ্ছে? নতুন করে শুরু হলো। তাহলে আমরা কি করি? 3,400 আবারও 100 লসাগু করি, করলে 100 + 8 পাওয়ার হচ্ছে 1। আবার আমরা কি করি? 3,400, এখানে গুণন চিহ্ন হবে 108 / 100। এটা দিয়ে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 34 হয়। কত হয়? 34 হয়। এখন 34 দিয়ে আমরা কি করব? 108কে গুণন করব। গুণন করলে কত হয়? তোমরা একটু সাইডে গুণন করে নিবে, যে 108কে 34 দ্বারা গুণন করে নিবে। তাহলে 4 × 32, সে 2, হ্যাঁ থাকলো 3, 4 দিয়ে 0 গুণ করলে 0-র সাথে 3 যোগ করলে 3, 4 অক্ষে 4। আবার 3 × 24, 4, 3 দিয়ে 0 গুণ করলে 0, হাতে থাকে 2, যোগ করলে 2 হয়, 3 অক্ষে 3, 4 3 7 6, 3,600 কত? 72 পেলাম। 3,672 টাকা। তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি যেটা মূলধন বের হয়েছে, চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি সে 2,000 টাকা পরিশোধ করার পরে তার থাকে 3,400 টাকা। এই 3,400 টাকা দ্বিতীয় বছরের শুরুতেই তার হবে কি? আসল হবে। দ্বিতীয় বছরের শুরুতে তার হবে কি? আসল হবে। তাহলে সুতরাং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি ঋণ, তাহলে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি ঋণ আমরা কত বের করলাম? 3,672 টাকা। দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর ঋণ থাকবে। তাহলে এ পর্যায়ক্রমে সে প্রতি বছরে কি করে? 2,000 টাকা করে প্রতি বছর শেষে, বছর 1 বছর পর সে 2,000 টাকা করে ঋণ পরিশোধ করে। তাহলে সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ থাকবে কত? 3,672 টাকা ছিল। এখান থেকে দ্বিতীয় বছর সে কত টাকা পরিশোধ করে? তাহলে কত টাকা পরিশোধ করে? 2,000 টাকা।
তাহলে কি করলো, দ্বিতীয় কিস্তি প্রতি বছর শেষে সে 2,000 টাকা করে কি করে ঋণ পরিশোধ করে। তাহলে দ্বিতীয় বছরে তার ঋণ দাঁড়াইছিল কত, 3,672 টাকা। চক্রবৃদ্ধি ঋণ ছিল 3,672 টাকা। যে তারপরে কি করে, দ্বিতীয় বছর যাওয়ার পরও সে 2,000 টাকা পরিশোধ করে। 3,672 মাইনাস 2,000। এখন আমরা বিয়োগ করলে কত পাই, 2 এর 2 7 6 1, 1,672 টাকা তার এখন কি থাকবে, দ্বিতীয় বছর শেষে তার ঋণ থাকবে। দ্বিতীয় বছর শেষে তার ঋণ কত থাকবে, দ্বিতীয় বছরে 2,000 টাকা পরিশোধ করার পরে তার ঋণ থাকতেছে হলো 1,672 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর। উত্তর কত, 1,672 টাকা। এটাই হচ্ছে দ্বিতীয় বছর শেষে তার ঋণের পরিমাণ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। যে অঙ্কটার মধ্যে যে একজন ব্যক্তি কি করছে, সংস্থা থেকে 8% হারে ঋণ নেওয়ার পরে চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিচ্ছে। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে কি করেন, পরিশোধ করেন। তাহলে এইভাবেই আমরা প্রথম বছর পরে তার যে মূলধনটা ছিল চক্রবৃদ্ধি মূলধন, সেখান থেকে তার 2,000 টাকা বাদ দিলাম। আবার দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধির ঋণটার থেকে আবার যেটা বের হলো সেখান থেকে 2,000 টাকা বাদ দিলেই আমাদের কি হলো, দ্বিতীয় কিস্তি পরিশোধের পরে তার যে ঋণটা থাকে তার পরিমাণ হচ্ছে কত, 1,672 টাকা। নম্বরটা বলছে কি, একই হার চক্রবৃদ্ধি মুনাফায়। একই হার মানে মুনাফার হারটা হচ্ছে একই। চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে কোনো মূলধন, এখানে মূলধন দেয়া নাই, তাহলে একই হার মুনাফার হারটা হবে একই। চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন, এখানে মূলধন দেয়া নাই, এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা। তাহলে মুনাফার হার হচ্ছে একই। চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত, 19,500 টাকা। এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 20,280 টাকা। হলো তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। তাহলে বের করতে হবে কি আমাদের, মুনাফা নির্ণয়ের সূত্র। তারপরে আমাদের কি বের করতে হবে, মূলধন নির্ণয় করতে হবে। একই হারে উক্ত মূলধনের জন্য, একই হারে, তাহলে মুনাফার হার একই থাকবে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে একই হারে উক্ত মূলধনের জন্য এবার বের করতে হচ্ছে কত, 3 বছর পর। এবার বের করতে হবে কত, 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা আমাদের নির্ণয় করতে হবে। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার কি নির্ণয় করতে হবে, পার্থক্য নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, যে ক নাম্বারটা আমাদের বের করতে হবে, যে মুনাফা নির্ণয়ের সূত্র আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি, তাহলে কি আমরা জানি মূলধন হচ্ছে কি, মূলধন সমান পি। এটা আমরা জানি, মূলধন সমান কি, পি। তারপরে মুনাফার হার সমান কত, আর। মুনাফা হার সমান কত, আর। এবং সময় সমান কত, সময় হচ্ছে ইকুয়াল টু এন। এটা আমরা জানি। তাহলে আমরা জানি মূলধন হচ্ছে পি, মুনাফার হার হচ্ছে আর, এবং সময় হচ্ছে কি, এন। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র কি, তাহলে সুতরাং সরল মুনাফা ইকুয়াল টু, এটা বহুবার তোমাদেরকে আলোচনা করছি, যে সরল মুনাফা ইকুয়াল টু আই ইকুয়াল টু পি এন আর। এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। এটা হচ্ছে কি সরল মুনাফার সূত্র। এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান, এবং আর একটা সূত্র কি, চক্রবৃদ্ধি মুনাফা সমান কি, চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল। চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল। তার চক্রবৃদ্ধি মূলধন সমান কি, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল। মাইনাস আসল মানে কি, পি। মাইনাস আসল মানে হচ্ছে পি। তাহলে আমরা ক নাম্বার কি পাইলাম, যে মুনাফা নির্ণয়ের সূত্র। মুনাফা, সরল মুনাফারও আমরা সূত্র বের করলাম, চক্রবৃদ্ধি মুনাফারও আমরা সূত্র লিখলাম। তাহলে এই দুটাই হচ্ছে কি অ্যান্সার, সরল মুনাফারও সূত্র এবং হচ্ছে
চক্রবৃদ্ধি মুনাফারও সূত্র, সরল মুনাফার সূত্র I = PNR এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র P × 1 + R পাওয়ার হচ্ছে N - P। P × 1 + R যদি আমরা C - P লিখি তবু হবে। C হচ্ছে মূলধন মাইনাস কি আসল। খ নম্বর কি বলছে? মূলধন নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? মূলধন নির্ণয় করো। তাহলে আমরা জানি মূলধন হচ্ছে P, সময় হচ্ছে N এবং মুনাফার হার যদি R হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা কি হবে? C = P × 1 + R এর পাওয়ার হচ্ছে N। তাহলে আমরা জানি কি মূলধন, হচ্ছে কি P। মূলধন নির্ণয় করতে বলছে, আমরা জানি হচ্ছে কি মূলধন P, সময় হচ্ছে N আর মুনাফার হার কত? R। মুনাফার হার হচ্ছে কি R। এই তিনটা আমরা জানি। তাহলে এই তিনটা যদি জানার পর তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন, তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + R পাওয়ার হচ্ছে কি N। C × 1 + R পাওয়ার হচ্ছে কি N। তাহলে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এটা হলো চক্রবৃদ্ধি মূলধন আমরা পাইলাম। তাহলে 1 বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? অতএব 1 বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন, 1 বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? P × 1 + R পাওয়ার হচ্ছে 1 পাওয়ার হচ্ছে 1 সমান, এটাকে আমরা লিখতে পারি P × 1 + R। P × কি 1 + R, এটা আমরা লিখলাম। এখন দেখো প্রশ্ন মতে কি দেয়া আছে যে P 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন তার ছিল কত? 19,500 টাকা। তাহলে প্রশ্ন মতে P × 1 + R সমান কত? 19,500 টাকা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেই। এটাকে আমরা কি ধরে নেই? 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? চক্রবৃদ্ধি মূলধন P × 1 + R পাওয়ার হচ্ছে কত? N। তাহলে পাওয়ারটা P × 1 + R দ্বিতীয় বছর মানে 2 দিয়ে দিলাম। তাহলে প্রশ্ন মতে কি বলছে? দ্বিতীয় 2 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন তার ছিল কত? 20,280 টাকা। তাহলে P × 1 + R পাওয়ার হচ্ছে 2 সমান কত? 20,280 টাকা। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ আমরা কি করি? ভাগ করি। 1 ও 2 নম্বর সমীকরণ আমরা ভাগ করি, অথবা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। সমীকরণ দ্বারা কি করি? ভাগ করি। তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা কি করব? 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নম্বর সমীকরণটা ছিল কি? P × 1 + R পাওয়ার হচ্ছে 2 এবং একে যদি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি P × 1 + R সমান, তাহলে বাম পাশে যদি ভাগ হয় ডান পাশে ভাগ হবে। 20,280 ভাগ হচ্ছে 19,500। তাহলে 2 নম্বর সমীকরণটা লিখলাম, ভাগ চিহ্ন দিয়ে 1 নম্বর সমীকরণটা আমরা কি করি? লিখি। এখন দেখো এখান থেকে আমরা কি পাই? PP কাইটে গেল, এখানে 1 + R হচ্ছে 2টা, এখানে 1 + R হচ্ছে কত? 1টা। এটা দিয়ে যদি একটা আমরা কাটি তাহলে কি থাকে? 1 + R থাকে সমান 19,500 দিয়ে 20,280কে কি করব? আমরা
ভাগ করব। তোমরা একটু অবশ্যই তোমরা ভাগ জানো, তোমরা একটু ভাগ করে নিবা। 19,500কে আমরা যেভাবেই ভাগ করি না কেন, ছোটো ছোটো করে যদি ভাগ করে নিই, এটা লাস্টে শূন্য, এটাও শূন্য, তাহলে 5 দিয়ে কাটাকাটি যায়। 5 দিয়ে কাটলে কত হয়? 3 পাঁচা 15, 4 45 থাকে, 5 নং 45 থাকে, 2টা শূন্য। আবার 5 দিয়ে কাটলে 4 পাঁচা কত? 20, শূন্য 28, 5 পাঁচা 25, 3 30, 5 6 কত থাকে? 30। 4,056 আর নিচে কত পাইলাম আমরা? 3,900। 3-এর নিচে কত পাইলাম? 3,900। এখন 3,900কে আমরা 13 দিয়ে ভাগ করি, তাহলে 3,900কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি থাকে কত? 300। আবার 4,056কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, তাহলে তোমরা একটু ভাগ করে নিবে। 13 দিয়ে ভাগ করলে হয় কত? 312। যেহেতু এটাও জোট সংখ্যা, এটাও জোট সংখ্যা, আবারও কাটাকাটি যাবে। আবারও কি হবে? কাটাকাটি যাবে। তাহলে আবারও যদি আমরা কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে আমরা 2 দিয়ে কাটে নিলে কত হয়? 150। আবার 2 দিয়ে কাটলে কত হয়? 312কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 156। এখানেও জোট সংখ্যা, এখানেও জোট সংখ্যা, আবারও কাটাকাটি যাবে। তাহলে আমরা ছোট করে কাটাকাটি করে নেই। যদি ছোট করে যদি আমরা নিতে পারি, তাহলে 6 বার যায়, 6 বার দিলে 6 25 150। আবার 156কে আবার 6 দিয়ে ভাগ করলে কত হয়? 26 হয়। তাহলে আর কাটাকাটি যায় না, তাহলে উপরে থাকে কত? 26, নিচে থাকে কত? 25। এই 1 প্লাস আর এর মান আমরা কত পেলাম? 26/25। এটাই সুতরাং কি পাইলাম? সুতরাং 1 প্লাস আর ইকুয়াল টু 26/25। এটা হচ্ছে কি আমরা 3 নম্বর সমীকরণ ধরে নেই। এটাকে কয় নম্বর সমীকরণ ধরে নেই? 3 নম্বর সমীকরণ ধরে নেই। এই 3 নম্বর সমীকরণের 1 প্লাস আর এর মান আমরা কি করি? 1 নম্বর সমীকরণে আমরা বসাই। এই 1 প্লাস আর এর মান আমরা কি করব? 1 নম্বর সমীকরণে বসাবো। মান 3 নম্বর কি? সমীকরণের মান বা 1 প্লাস আর এর মান, এর কি মান 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর কিসে বসাই? সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণে বসাই। এখন 1 নম্বর সমীকরণটা কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর সমান কি ছিল? 19,500। কি ছিল? 19,500। বা পি গুণন 1 প্লাস আর এর মান কত? 26/25 সমান 19,500। সমান কি? 19,500। বা পিটা গুণ আকারে আছে, পির সাথে 26/25 গুণ আকারে আছে। এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। নিয়ে গেলে 19,500 আমরা লিখলাম, 26টা নিচে যাবে, 25টা কোথায় যাবে? উপরে যাবে। 25টা কোথায় যাবে? উপরে যাবে। এখন 19,500 গুণন 25, নিচে কত হলো? 26। আচ্ছা, আমরা যদি এই 26 দিয়ে 19,500কে একবারে কাটাকাটি করি, তাহলে আমরা 750 পাই। কত পাই? 750। এই 750-এর সাথে 750কে আমরা 25 দ্বারা গুণন করি। গুণন করলে কত হয়? সুতরাং পি ইজ ইকুয়াল টু 18,750 টাকা। এখন আমরা কি পাইলাম? যে মূলধনটা নির্ণয় করলাম। এখন আমরা কি নির্ণয় করলাম? মূলধন নির্ণয় করলাম। তাহলে এখানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেয়া ছিল 19,500 টাকা এবং দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছিল 20,280 টাকা। এই দুইটা জিনিসই দেয়া ছিল। আর মুনাফার হার ছিল একই এবং কোনো মূলধন, এখানে মূলধন দেয়া ছিল না। অতএব আমরা কি করলাম? এখান থেকে আমরা মূলধনটা নির্ণয় করলাম, যে আসলটা নির্ণয় করলাম কত? 18,750 টাকা। এটাই হচ্ছে কি উত্তর। এটাই হচ্ছে কি উত্তর। এখন আমরা কি করব? এই 3 নম্বর সমীকরণ যেটা আছে, এটার থেকে আমরা আর এর মানটা বের করে নিতে পারি। তাহলে গ নম্বরটা কি বলছে? গ নম্বর অঙ্কটা বলছে যে একই হারে উক্ত মূলধনের জন্য, একই হারে, তাহলে মুনাফার হার কিন্তু একই হারে উক্ত মূলধনের জন্য, উক্ত মূলধন মানে 18,750 টাকা, উক্ত মূলধনের জন্য 3 বছর পর, এখানে সময় আছে কিন্তু 3 বছর পর, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। এখানে আমরা লিখতে পারি খ হতে পাই মূলধন
খ হতে পাই কি মূলধন পি ইকুয়াল টু 18,750 টাকা কিন্তু আমরা মূলধনটা পাইছি। কি পাইছি? মূলধনটা পাইছি। এক্ষেত্রে সময়টা এন ইজ ইকুয়াল টু কয় বছর হয়েছে? 3 বছর। বলছে 3 বছর পরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছে। আর কি পাইলাম? 3 বছর। এখানে কিন্তু মুনাফার হার কি করে 3 নম্বর সমীকরণ হতে 3 নম্বর সমীকরণ হতে পাই। 3 নম্বর সমীকরণ হতে কি পাবো? যে 1 প্লাস আর ইজ ইকুয়াল টু উপরে 26 নিচে হচ্ছে 25, বা আর এর মানটা বের করি, উপরে 26 নিচে হচ্ছে কত? 25। এই একটা, আচ্ছা তাহলে 3 নম্বর সমীকরণ হতে পাই 1 প্লাস আর ইজ ইকুয়াল টু উপরে 26 নিচে হচ্ছে 25, বা আর ইজ ইকুয়াল টু 26/25। এই একটা যোগ আকারে আছে, অপর প্রান্তে যা কি হবে? বিয়োগ আকারে হবে। তাহলে বা আর ইজ ইকুয়াল টু, এখানে বিয়োগ করতে হবে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ সংখ্যা, তাহলে 25 হলো লসাগু যায়, তাহলে 26 মাইনাস 25 ওকে কত? 25। আমরা কি পাই? সুতরাং আর ইজ ইকুয়াল টু বিয়োগ করলে 1/25। তাহলে মুনাফার হার আমরা কত পেলাম? 1/25। এই আরটা হচ্ছে হলো মুনাফার হার। তাহলে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 1/25। তাহলে আমরা কি পাইলাম? যে খ নম্বর সমীকরণ হতে আমরা মূলধন পাইছি 18,750 টাকা, সময় এন হচ্ছে 3 বছর, এবং মুনাফার হারও আমরা পাইলাম 25/1। তাহলে আমরা কি করব? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু সি ইন্টু পি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর, পাওয়ার হচ্ছে কত? এন। পাওয়ার হচ্ছে কত? এন। এখন আমরা কি করব? মানগুলো বসাবো। এখন আমরা মানগুলো বসাই। পির মানটা হলো কত? 18,750 টাকা। 1 লিখলাম। আর এর মানটা কত বার করছি? 1/25। এন এর মানটা কত? 3 বছর। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে 18,750, এটাকে আবার লসাগু যায়। কি যায়? লসাগু যায়। 25 দিয়ে 1 গুণ করলে 25 যোগ 1, পাওয়ার হচ্ছে কত? 3, সমান 18,750 উপরে 26 নিচে হচ্ছে 25, পাওয়ার হচ্ছে 3। এই 26/25 আমরা 3 বার লিখি। তাহলে 18,750 গুণন উপরে 26 নিচে 25, উপরে 26 নিচে 25, আবার উপরে 26 নিচে কত? 25। এখন আমরা কাটাকাটি করব। প্রথমে 18,750কে দেখি আমরা 25 দিয়ে কাটাকাটি যায় কি না। তাহলে 18,750কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে কত পাই? আমরা 750 পাই। কত পাই? 750। এই 750কে আবার আমরা যদি 25 দিয়ে ভাগ করি, এই 25 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাই? 30 পাই। কত পাই? 30 পাই। তাহলে 25 দিয়ে 30 আর কাটাকাটি যাবে না, কিন্তু যায়। 5 দিয়ে যায়, 5 5 25, 5 দিয়ে যায়, 5 6 কত? 30। তাহলে এই 5 দিয়ে আর কোনোটাকে কাটাকাটি যাবে না। তাহলে 6 গুণন 26 গুণন 26 গুণন 26, এভাবে তোমরা কি করে নিবে? গুণন করে নিবে। এভাবে গুণন করে নেওয়ার পরে 5 দিয়া কি করবে? ভাগ করবে। আমরা যদি গুণন করে নেই তাহলে কি দাঁড়ায়? আমরা যদি গুণনগুলো করে নেই তাহলে কি দাঁড়ায়? 26 গুণন 26 গুণন 26। তাহলে 26-এর সাথে 26 গুণন করলে 676 হয়। তার সাথে আবারও 26 গুণন করলে 17,576 হয়। এর সঙ্গে আমরা 6 গুণন করলে কত হয়? 1,05,456। 1,05,456। তোমরা প্রত্যেকেই গুণন পারো, তোমরা অবশ্যই গুণন করে নেবে। তাহলে নিচে কত থাকলো? 5। নিচে কত থাকে? 5। একে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাই? 21,091.20। তোমরা অবশ্যই এই গুণনটা কি করে নেবে? গুণন করার পরে ভাগ করে নেবে। তাহলে আমরা কি পাইলাম? যে চক্রবৃদ্ধি মূলধন বের করলাম 21,091.20 টাকা। তাহলে 21,091.20 টাকা আমরা কি বের করলাম?
চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এর আগে আমরা আসল কত পাইছিলাম? 18,750 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা আসলটা বাদ দেই তাহলে আমরা কি পাবো? চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি কি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? 21,091.20, আসল ছিল 18,750 টাকা। এখন এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তাহলে এখানে 5 দশমিকের পূর্বে আছে 5টা সংখ্যা, এখানেও হলো 5টা সংখ্যা, তারপরে আছে 0.20। তাহলে এই দুটা 0.20 লিখলাম। 0 থেকে 1 বিয়োগ করলে 1ই হয়, 5 থেকে 9 বিয়োগ করলে 4 হয়, 7 থেকে 0 তাহলে 10 বিয়োগ করলে 3 হয়, হাতে 1, 8কে 9, 9 আছে, 1কে আমরা 11 ধরি, তাহলে কত থাকে? 2। কত হয়? 2, হাতে 1, 1 একে 2, 2 কি হলো? মিলে গেল। তাহলে 2,341 টাকা 20 পয়সা কি পেলাম আমরা? চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম। আবার আমরা কি জানি? সরল মুনাফা। তাহলে সরল মুনাফার সূত্রটা কি? সরল মুনাফা I = PNR। এখানে আমরা আসলটা কি ছিল? 18,750 গুণন এন এর মানটা কত? এন এর মানটা ছিল হচ্ছে এন এর মান হল 3 বছর। এন এর মান কয় বছর? 3 বছর গুণন আর এর মান 1/25। আর এর মান কত? 1/25। এবার দেখো 18,750 গুণন 3 গুণন 1 নিচে কত? 25। 18,750 যদি আমরা ভাগ করি তাহলে পাই হচ্ছে 750। কত পাই? 750। এই 750-এর সাথে আমরা 3 গুণন করব। কি গুণন করব? 3। তার সাথে যদি আমরা 1 গুণন করি তাহলে কত পাই? 2250 টাকা পাই। কত পাইলাম? 2250 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 2,341 টাকা, সরল মুনাফা পেলাম কত? 2250 টাকা। লাস্টে কি বলছে? চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য ও কি? সরল মুনাফার পার্থক্য। এই দুটা পার্থক্য আমরা নির্ণয় করি। চক্রবৃদ্ধি মুনাফা ছিল 2,341 টাকা 20 পয়সা, আর সরল মুনাফা ছিল কত? 2250 টাকা। কত? 2250 টাকা। এখন 2341 টাকার থেকে আমরা কি করব? 2250 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? তাহলে দেখো দশমিকের পূর্বে 4টা সংখ্যা, এখানেও পূর্ণ হলো 4টা সংখ্যা। তাহলে 0.20টা আমরা লিখে ফেলি। 0 থেকে 1 বিয়োগ করলে 1, 5 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 9, হাতে 1, 2 এর কি 3 মিলে গেল, 2 2 মিলে গেল। তাহলে 91 দশমিক কত হলো? 20 টাকা। 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার হলো পার্থক্য। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারছো। কারণ এই অঙ্কটার মধ্যে শুধু, এর আগেও আমি বলছি, তোমরা যখন যে কাজগুলো করবে সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে অঙ্কটাতে কি দেওয়া আছে সেটা যদি তোমরা বুঝতে পারো সেখান থেকে সূত্র অনুযায়ী তাহলে খুব সহজেই তোমাদের অঙ্কগুলো করা সম্ভব। কোনো ব্যাংকে কত টাকা জমা রাখে? 3,000 টাকা জমা রাখে। এই যে 3,000 টাকা ব্যাংকে জমা রাখে, এটাই হচ্ছে তার আসল টাকা। এটাই হচ্ছে তার কি টাকা? আসল টাকা। তাহলে এই আসলকে আমরা 3,000 টাকা আমরা পি দ্বারা ধরে নেই। তাহলে পি = কত? 3,000 টাকা জমা রেখে 2 বছর পর, তাহলে সময় কত বছর? 2 বছর। 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পায়। এখানে মুনাফা সহ যার মধ্যে আসলও আছে মুনাফাও আছে, অর্থাৎ মুনাফা আসল কত হয়? 3,600 টাকা পেয়েছেন। তাহলে আমরা কি বুঝলাম? শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3,000 টাকা জমা রাখে, অর্থাৎ আসল 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা আসলে কত পায় সে? 3,600 টাকা পায়। তাহলে সরল মুনাফার হার নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? সরল মুনাফার হার। খুব ভালো করে বোঝো তোমরা, এখানে মুনাফার হার নির্ণয় করতে বলছে, সরল মুনাফার হার নির্ণয় করতে বলছে। খ নাম্বারটা কি বলছে? আরও 3 বছর।
তাহলে প্রথম 2 বছর পরে যা মুনাফা সহ যা পাইছে, এবার 3 বছর পরে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। এখানে আরও 3 বছর মানে সময়টা আরও বৃদ্ধি পাইছে, 2 থেকে আরও 3 বৃদ্ধি পাইছে, পাওয়ার পরে তার মুনাফা আসল কত হবে। 2 বছর পর মুনাফা আসল ছিল 3600 টাকা, তাহলে আরও 3 বছর পরে তার মুনাফা আসল কত হবে। গ নাম্বার কি বলছে, 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায়। এবার দেখো একই হার চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে চক্রবৃদ্ধির সূত্রটা বসবে। তার মানে কি বসবে, চক্রবৃদ্ধির সূত্রটা বসবে। একই হার মানে এখানে মুনাফার হারটা একই হবে, পূর্বে যেটা মুনাফা হার আমরা বের করছি সেটাই হবে মুনাফার হার। তাহলে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় 3000 টাকা, তাহলে এখানে কি টাকা, আসল টাকা। 3000 টাকা কি টাকা, আসল। আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, পি দ্বারা। তাহলে একই হার চক্রবৃদ্ধি মুনাফায়, অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা সূত্র বসবে। জমা রাখলে 2 বছর পর, এখানে সময়টা কয় বছর, 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে আসল টাকা একই হার মুনাফায় 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন তার কত হবে। তাহলে ক নম্বরে বের করতে হবে মুনাফার হার। খ নম্বর হচ্ছে কি, 2 বছর পর মুনাফা সহ যদি 3600 টাকা হয়, তার সাথে আরও 3 বছর পরে তার মুনাফা আসল কত হবে। গ নাম্বার, তার আসল 3000 টাকা একই হার মানে মুনাফার হার একই চক্রবৃদ্ধি মুনাফায়, অবশ্যই চক্রবৃদ্ধি সূত্রটা বসবে, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসবে। জমা রাখলে 2 বছর পর মানে সময় n = 2 বছর পরে চক্রবৃদ্ধি মূলধনটা তার কত হতো। এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে ক নম্বরের সমাধানটা দেখো। ক নম্বরটা কি বলছে, যে সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে শিপ্রা বড়ুয়া কি করছে, ব্যাংকে 3000 টাকা জমা রাখে। তাহলে এখানে আসল পি ইকুয়াল টু কত, 3000, পি ইকুয়াল টু 3000 টাকা। তাহলে সময়টা কত ছিল, 2 বছর। তাহলে সময় n = 2 বছর, সময় n = 2 বছর। তাহলে এখানে মুনাফার হার কিন্তু দেওয়া নাই, আর মুনাফা আসল আছে। কি আছে, মুনাফা আসল। মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। সমান কত, 3600 টাকা। দেখেন আসল আছে, সময় আছে, মুনাফা আসল আছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা প্রথমে মুনাফার হারটা নির্ণয় করব। তাহলে সুতরাং আমরা কি জানি, মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল মাইনাস কি, আসল। তাহলে মুনাফা আসল কত ছিল, 3600। কত ছিল, 3600 মাইনাস আসল কত ছিল, তার 3000 টাকা। 3000 টাকা বিয়োগ করলে কত হয়, 600 টাকা। এই 600 টাকা আমরা কি পাইলাম, মুনাফা পাইলাম। 600 টাকা আমরা কি পাইছি, মুনাফা পাইছি। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কি, I = PNR। এখন আমরা আর এর মানটা বের করি, বা PNR = I, বা R = I/PN। কত, PN। এখন দেখো আমরা মান বসাই। তাহলে R = মুনাফা, I হচ্ছে কি মুনাফা কত, 600। মুনাফা কত, তাহলে মুনাফা কত, 600। পি হলো আসল টাকা কত, 3000। সময় কয় বছর, 2 বছর। ভালো কথা। এখন দেখো আমরা একটু কাটাকাটি করি। কাটাকাটি করলে 600 দিয়ে কাটলে 5 বার যায়। কয়বার যায়, 5 বার যায়। তাহলে উপরে আর এর মানটা থাকে হলো 1, নিচে থাকে কত, 5 দুগুণ 10। কত থাকে, 10। এখন আমরা এই মুনাফার হারটাকে কিসে প্রকাশ করি, শতকরায় যদি প্রকাশ করি, কি করলাম, শতকরায় প্রকাশ করি। বা R = 1/10, শতকরায় প্রকাশ করলে 100 দ্বারা গুণন হবে, দিয়ে আমরা পার্সেন্টেজ লিখি। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি শতকরায় প্রকাশ করি। শতকরায় কি করি, প্রকাশ করি। শতকরায় কি করি, প্রকাশ করি। এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন 10 দিয়ে 100 কাটাকাটি করলে কত হয়, 10। সুতরাং আর এর মান কত, 10%। আর এর মান কত পাইলাম, 10%। এখন আমরা মুনাফার হার কত পাইছি, 10%। এটাই হচ্ছে কি উত্তর। এটাই একটা ক নম্বরের উত্তর, যে মুনাফার হার হচ্ছে 10%।
এখন খ নাম্বার কি বলছে, আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। নাম্বার বলছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে এখানে আসল কত ছিল, এখানে আসল পি ছিল 3000 টাকা, পি ছিল কি 3000 টাকা। আর সময়, তাহলে সময়টা কি হবে, সময়টা এন ইজ ইকুয়াল টু আগে ছিল 2 বছর আরও 3 বছর, তাহলে 3 আর 2 কত হলো 5 বছর, সময়টা কত হবে 5 বছর। আর মুনাফার হারটা কি ছিল, মুনাফার হার আর ইকুয়াল টু কত 10%। এখন বলছে কি আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে, তাহলে আরও 3 বছর মানে 5 বছর পর তার মুনাফা আসল কত হবে। তাহলে সুতরাং মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল সমান 1 প্লাস এন আর, 1 প্লাস কি এন আর, মুনাফা আসল সমান পি ইন্টু 1 প্লাস এন আর। এখন আমরা মান বসাই, পির মান হচ্ছে কত 3000, 1 প্লাস এনের মান হচ্ছে 5 গুণন আর এর মান কত 10%, আর এর মান কত 10% মানে উপরে 10 নিচে কত 100, নিচে কত 100। এখন এই 5 দিয়ে 10 দিয়ে 100 কাটাকাটি করতে পারি, 10 10 100, 5 দিয়ে আবার 10 কাটি, 5 দুগুণ 10, তাহলে আমরা কি পাইতেছি, আমরা কি পাইতেছি সর্বশেষ 3000 ইন্টু 1 প্লাস উপরে 1 নিচে কত 2, উপরে 1 নিচে কত 2, এটা পাইলাম। এখন আমরা এখানে যোগ আছে, এটা কি করব, আমরা লসাগু করে নিব। কি করে নিব, লসাগু করে নিব। আমরা কি করব, লসাগু করব। তাহলে 3000 লিখলাম, লেখার পরে ইন্টু আমরা 1 প্লাস, তাহলে 2 লসাগু যায়, 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2 যোগ 1, তাহলে সমান কত থাকলো 3000 গুণন 2 আর 1 3, নিচে হচ্ছে কত 2, আর 2 দিয়ে এটা কাটলে কত হয় 1500, কত হয় 1500, সমান কত থাকলো 4500 টাকা। তাহলে আমরা কি পাইলাম, যে মুনাফা আসল পাইলাম কত 4500 টাকা, কয় বছরে 5 বছরে, কয় বছরে 5 বছরে আমরা মুনাফা আসল পাইলাম হলো 4500 টাকা। এবার আসি গ নাম্বার, 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। তাহলে এখানে গ নাম্বারটা দেখো, এখানে আসল, এখানে কি আসল পি ইকুয়াল টু 3000 টাকা, সময় এন ইজ ইকুয়াল টু কয় বছর 2 বছর পর, চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে 2 বছর পর। আর মুনাফার হার, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 10%, এটাকে আমরা একটু ভাগ করে নেই 10/100, কাটাকাটি করলে কত হয় 1/10 হয়, কত হয় 1/10। এখন আমরা কি করি, চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার কত এন। এখন আমরা মান বসাই, পির মানটা কত 3000, 1 লিখলাম, আর এর মানটা কত 1/10, এনের মানটা কত হবে, এনের মানটা হবে 2। এখন দেখো 3000 আমরা লিখলাম, এখানে আবার অবশ্যই কি যায় লসাগু যায়, দশককে 10 যোগ 1 পাওয়ার হচ্ছে 2, তাহলে কি থাকে 3000, উপরে থাকে 11 নিচে থাকে হলো 10, পাওয়ার কত 2। এটাকে আমরা 3000 গুণন, এটাকে আমরা 2 বার লিখি, কয়বার লিখি 2 বার লিখি, উপরে হচ্ছে 11/10, নিচে আমরা 11/10, 10 দিয়ে কাটলে প্রথমে যায় 300, কত যায় 300, আবার 10 দিয়ে কাটলে কত যায় 30। এখন আমরা
11 11 গুণন করলে 121 হয়। 121-এর সাথে আমরা 30 গুণন করব। 121-এর সাথে আমরা কি গুণন করব? 30 গুণন করে নিব। তাহলে 121 এখানে 30, লাস্টে 0 হলো। 3 দিয়ে 121 গুণ করলে কত হয়? 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, 3630 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমরা কত পাইলাম? 3630 টাকা। তাহলে এভাবে আমাদের প্রত্যেকটা অঙ্কই যেটা দেয়া আছে, এই দেওয়া আছে থেকে আমাদের যে জিনিসটা নির্ণয় করতে বলছে, চক্রবৃদ্ধি মূলধন, সরল মুনাফা, মুনাফার হার, সময়, যেটাই আমাদের নির্ণয় করতে বলুক না কেন, আমরা খুব সুন্দর করে কি করব? অঙ্কগুলোকে যা দেওয়া আছে তারপরে কি নির্ণয় করতে বলছে সেটা সূত্র যদি আমরা প্রয়োগ করতে পারি, ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা অঙ্কই খুব সঠিক এবং সুন্দরভাবে হবে। তাহলে 2.2 অনুশীলনের যতগুলো অঙ্ক আছে, আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে কি করলাম? তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কে বিশ্লেষণ করে করে আলোচনা করেছি। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যেন পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছায়। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।